ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আর আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের নির্বাচন। নরেন্দ্র মোদী কি চিন্তিত? সেলিম খান, ভারতের নির্বাচন বলাই হচ্ছে যে মোদির বিজয়টা নিশ্চিত। সে 400 আসন পাবে কিনা সেটা নিয়েই তার দল আর কি বিজেপি পাবে কিনা সেটা নিয়েই আসলে আলোচনা। প্রথম দফার ভোটের পর এমন কি হলো যে মোদিকে একটু চিন্তিত মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই যে 400 আসনে মোদির জয় নিশ্চিত, আপনি যে কথাটি বললেন সেই কথাটি কিন্তু আসলে বিজেপি এবং নরেন্দ্র মোদী তাদের তৈরি করা। ওকে, তারাই তৈরি করেছেন, যে তাদের দলই স্লোগান দিয়েছে যে আর বার 400 পার। তারা দীর্ঘদিন ধরে এই প্রচারই চালিয়ে যাচ্ছে যে কোনো আর কারোর বিরোধী পক্ষের কারোর আসার কোনো সম্ভাবনা নেই, কোনো ধরনের কোনো ইয়ে নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2014 সালে নরেন্দ্র মোদীর এককভাবে দলকে 282 আসনে জিতিয়ে আনতে পেরেছিলেন। তারপরের বার তিনি সেই সংখ্যা 2019-এ সেই সংখ্যা বাড়িয়ে 303-এ করতে পেরেছেন। এইবার তিনি তার দল, তার সমর্থক, তার যারা শরিক, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিজেপি এককভাবে 370 এবং তারা জোটগতভাবে 400 পার করে ফেলবে। এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা কিন্তু নরেন্দ্র মোদী নিজেই তৈরি করেছেন। এবং নরেন্দ্র মোদী এবং তার দল এটা তৈরি করে ভেবেছিলেন তারা এমন একটা আবহ, এবং আবহ কিন্তু সত্যিই তৈরি হয়েছে। এটা যদি ভারতীয় সংবাদ মাধ্যম শুধু না, আপনি যদি বিশ্ব প্রেক্ষাপটে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইডও এই ধারণাই তৈরি হয়েছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন। এখনো পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল, কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেভাবে বলছে না বা বলেনি যে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। এ কথাটি একবারও তারা উল্লেখ করছে না, বরং তারা বলছে যে আগের চেয়ে অনেক ফাস্ট মেজরিটি নিয়ে হয়তো বা তারা ফিরে আসছেন। এখন এই যে কথাটা, সমস্যা কিন্তু এইখানেই। সমস্যাটা কেমন যদি একটু ব্যাখ্যা করি। ধরেন যে আপনি খুব বড় লোকের সন্তান, আপনি জানেন যে আপনার পিতার অনেক সহায় সম্পদ আছে, তো আপনার কাছে মনে হয় যে আমি এখানে পড়ালেখা তেমন করলে না করলে কি হবে, আমাকে বিদেশে পাঠিয়ে দেবে, আমার বাবার টাকা আছে, আমি বিদেশে চলে যাব, আমেরিকায় পাঠিয়ে দেবে, ইউরোপে পাঠিয়ে দেবে, আমাকে টাকা থাকলে তো কোনো পড়তে যাওয়া কোনো। সুতরাং আপনি তখন আপনার মনের মধ্যে কি হবে যে না পড়লে তো কোনো কিছু না, আমার তো টাকা আছে। কিন্তু যখন আপনি বাস্তবে গেলেন তখন দেখলেন ওমা, এ তো ভর্তি হতে গেলে তো আইএলটিএস লাগবে, স্যাট লাগবে, টোফেল লাগবে, এই তো দেখি আরেক সমস্যা, এই পরীক্ষাগুলো তো পাশ করতে হবে। তারপরে আমার রেজাল্ট দেখে ইউনিভার্সিটি আমাকে করবে কিনা, চাইবে কিনা, সেটা একটা বড় পরীক্ষা। তখন দেখলেন যে বাপের শুধু টাকা থাকলেই হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত। ঠিক এই সমস্যায় বিজেপি, এই যে মোদী যে আপনি চিন্তিত বললেন, ঠিক সমস্যাটা এইখানে, যে যখনই উনি ব্যাপকভাবে মানুষকে আশ্বস্ত করতে পেরেছেন, বিশেষত তার সমর্থকদের, যে এবারও তার দল নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে এবং বলা যায় যে 400-র বেশি, তারা জোটগতভাবে 400-র বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। ফলত কি হয়েছে, তার নেতাকর্মীরা অনেক বেশি রিল্যাক্ট্যান্ট হয়ে গেছে, অনেক বেশি তারা একটা গা ছাড়া ভাব, যে ঠিক আছে আসবেই তো, এই দলই তো ক্ষমতা, মোদিই তো ক্ষমতায় আসবেন, আটকে আসবে। কিন্তু আপনি যদি প্রথম দফার নির্বাচনের দেখেন, চিত্রটা দেখেন, 102টো আসনের নির্বাচন হয়েছে, সেখানে ভোটের সংখ্যা গতবারের চেয়ে, মানে গতবার বলতে আমি 2019-এর বলছি, অনেক কম পড়েছে। এবং কোথায় কোথায় কম পড়েছে, যেখানে বিজেপি অধ্যুষিত রাজ্যগুলোতে। আচ্ছা, কারা কারা বেশি, আবার কাদের সংখ্যা বেশি পড়েছে, উত্তরপ্রদেশের কিছু কিছু আসনে, উত্তরপ্রদেশে আপনি জানেন 7 পর্বে নির্বাচন হয়, সেখানে কয়েকটি আসনে নির্বাচন হয়েছে, 8টা আসনে নির্বাচন হয়েছে প্রথম পর্বে। এই 8টা আসনের বেশ কিছু আসন হচ্ছে মুসলিম অধ্যুষিত, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে আছে মুসলিম অধ্যুষিত ও জনগোষ্ঠীর বাস, কারণ সেখানে প্রায় 20 কোটির উপরে মুসলমান বাস করেন। ফলে বিভিন্ন আসনে মুসলমানদের সংখ্যা বেশি থাকবে, এটাই মানে কিছু কিছু আসনে থাকবে, এটাই স্বাভাবিক। সেখানে মুসলমানরা দলে দলে ভোট দিতে আসছেন, এবং ভোট দিতে আসছেন কখন, আপনি দেখেন যে ভোটের দিন পড়েছে কিন্তু শুক্রবার, প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটের দিন শুক্রবার। ফলে খুব হিসাব করেই কিন্তু এই দিনক্ষণ ফেলা হয়েছে,
যে এই শুক্রবারে যদি যে ভোট কেন্দ্রগুলোতে ফেলা হবে সেই দিন যারা মুসলমান তারা কি করবেন, তারা জুম্মার নামাজের জন্য প্রস্তুতি আছে একটা, এবং জুম্মার নামাজ ঠিক কিন্তু ভোট যখন নিয়ে তার মাঝখানের সময়, সুতরাং তার আগে এবং পরে বেশ কিছুটা সময় যাবে, ফলত অনেকে হয়তো ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু তাদের সেটা ভুল প্রমাণ হয়েছে। দেখা গেল উত্তরপ্রদেশে, বিশেষত উত্তরপ্রদেশের বিশেষ কিছু কেন্দ্রতে মানে শত শত লোক তাদের তখনও পর্যন্ত মসজিদে গেলে টুপিটিও খোলেননি, পাঞ্জাবি টুপি খোলেননি, এমনকি বোরখা পরেও মহিলারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। গুজরাট থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশের একটা বড় অংশ রাজপুত সম্প্রদায়ের দখলে। এই রাজপুত সম্প্রদায় হঠাৎ করেই বিজেপির উপর খুবই নাখোশ এই কারণে যে অনেকগুলো এরা একটা বড় অংশ হচ্ছে কৃষক। এই কৃষকরা মানে তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এই রাজপুতরা আপনি দেখেন দৈহিকভাবে কিন্তু খুব বেশ মানে সান্ডা গন্ডা, বেশ চেহারা টেহারা ভালো, লম্বা চওড়া চেহারা, এবং তারা এই সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে বড় অংশ যোগদান করে। তাদের জন্য নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করেই ভারতীয় সেনাবাহিনীর একটা 4 বছর মাত্র আপনি চাকরির সুবিধা পাবেন, 4 বছর বাদে আপনাকে ওইখান থেকে অবসর নিয়ে অন্য কাজে যেতে হবে, যে জিনিসটা আসলেই ব্যাকফায়ার করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা মনে করছেন যে নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন, তিনি যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ছেঁটে দেবেন। তিনি রাজনাথ সিংয়ের মতো যিনি রাজপুত, তাকে এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী রেখেছেন, তাকেও বাদ দেবেন। ফলে তাদের দিকে একটা অবহেলার দেখা গেছে। 2 দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, একজন মহিলা বলছেন যে যদি ভাই 500 রুপি যদি পেট্রোলের দাম ও লিটার হয়, 5000 রুপি যদি গ্যাস সিলিন্ডারের দাম হয়, তারপরে আমি বিজেপির ভোট দেব। কেউ যদি বলে যে বিজেপির কারণে যদি আমি কাপড় নাও কিনতে পারি, আমাকে যদি নাঙ্গা হয়ে ঘুরতে হয়, তারপরে আমি বিজেপিকে ভোট। তো এইরকম ডাইহার্ট সাপোর্টার তাদের আছে, কিন্তু 20% দিয়ে তো কিন্তু আপনার হবে না, গরিষ্ঠতা আসবে না। কিন্তু বিজেপি হারবে এই কথা থেকে বলছেন, বিজেপি হারবে এই কথা কেউ কখনো হারবে এই কথা কেউ বলে না। আপনারকে বুঝতে হবে যে 2004 সালে বাজপেয়ী সরকার ক্ষমতায়, এবং তাদের স্লোগান ছিল শাইনিং ইন্ডিয়া, এবং 2004 সালে কংগ্রেসের জোট ক্ষমতায় আসবে, এটা কেউ, ইভেন সোনিয়া গান্ধী বা অন্যরা কেউ ভাবেননি, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় আসছিল। এখন খেলাটা যে জায়গায় গেছে, আপনি বলতে পারেন যে কেন, মানে চিন্তার আরও কারণ কি? প্রধান কারণ তো হচ্ছে যে নরেন্দ্র মোদী 10 বছর ক্ষমতায় আছেন। 10 বছর ক্ষমতায় থাকার পরে আপনি কার কাছে জবাবদিহি চাইবেন? আপনি কি অন্যকে দায়ী করবেন কোনো কিছুর জন্য? এখন যে দেশের বেকারত্ব, যে দেশের জিনিসপত্রের দাম, আপনার বিভিন্ন শ্রেণীর মধ্যে অসন্তোষ, এইগুলোর পরিবর্তে আপনি যদি অন্য কিছু নিয়ে যে ভারত বিশ্ব নেতা হতে চলেছে, নেতা হচ্ছে, এইগুলো তো মানুষের কাছে ততটা আকর্ষণীয় হচ্ছে না। ফলে একদিক থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদীরা চিন্তিত হয়ে পড়েছেন। তারা আরেকটা মানে পরিসংখ্যান বললে আপনার জন্য পরিষ্কার হবে, 3-4 মাস আগে রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে প্রায় 75% ভোট পড়েছে, এবং ওই নির্বাচনে বিজেপি কিন্তু জয়ী হয়েছে। এই যে প্রথম ধাপে 25টি আসন রাজস্থানে, সেইখানে 12 বা 13টি আসনে নির্বাচন হয়েছে, এবং ভোট পড়েছে 57 থেকে 58%। তার মানে দেখেন কত পার্সেন্ট ভোট নেই, প্রায় 17 থেকে 18% ভোট কিন্তু নেই। তাদের ভোটাররা ধরেই নিয়েছেন যে আমার দল ক্ষমতায় আসবে। 2 নম্বর হচ্ছে যে তাদের ভোটারদের একাংশের মধ্যে ধারণা হয়েছে যে আমার দল 10 বছর ক্ষমতায়, আমি তো কিছু পেলাম না। এই ধরনের একটা হতাশা তাদের মধ্যে, অনেকের মধ্যে কাজ করে থাকতে পারে। আমাদের মনে হয় শেষ করতে হচ্ছে, কারণ আমাদের 10 মিনিট সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। নিশ্চয়ই ভারতের ভোট নিয়ে আমাদের আরও অনেক আলোচনা হবে। সামনে মোট 6 দফায় ভোট শেষ হবে, এর মধ্যে মাত্র দ্বিতীয় দফার ভোট হচ্ছে। তো সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিটের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।